নেক সোয়েলিং নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যে নেকের রিজনটা আছে সেখানে মিড লাইন বরাবর কিছু সোয়েলিং থাকতে পারে, মিড লাইন, হ্যাঁ, মানে মাঝ বরাবর। আবার কিছু সোয়েলিং থাকতে পারে, যেমন মিড লাইন বরাবর কিভাবে সোয়েলিং থাকতে পারে, চিন্তা করো যে আমাদের যে সাবমেন্টাল রিজনটা আছে, সাবমেন্টাল, রাইট, সাবমেন্টাল রিজনে লিম্ফ্যাডেনোপ্যাথি হয়েছে, একটা মিড লাইন সোয়েলিং হইতে পারে। তারপরে ল্যাটারাল, ল্যাটারাল কিন্তু আমরা জানি যে নেক সোয়েলিং হইতে পারে। শুরুতে আমরা জেনে আসি যে মিড লাইন নেক সোয়েলিং কী কীভাবে হইতে পারে। যেমন ধর থাইরোগ্লোসাল সিস্ট, ইট মে বি আ রিজন। থাইরোগ্লোসাল সিস্টটা হচ্ছে আমাদের টাং প্রোট্রুশন করলে কিন্তু এটা মুভ করে, হ্যাঁ। সো এরকম একটা বিষয় আছে যে থাইরোগ্লোসাল সিস্ট টাং প্রোট্রুট করলে, আমি টাংটা যদি একটু প্রোট্রুশন করে বের করে নিয়ে আসি, তাহলে এই সিস্টটা ওইটার সাথে সাথে মুভ করে, কারণ এই সিস্টটা টাঙের সাথে অ্যাটাচমেন্টের একটা বিষয় আছে এই সিস্টার, হ্যাঁ। এবং এটা থাইরোগ্লোসাল ডাক্ট, এটা যদি কনজিনিটালি ঠেকে যায় তাহলে এটা হয়, এবং এটা মিডলাইন বরাবর একটা সোয়েলিং হয়। তবে থাইরয়েড সোয়েলিংয়ের সাথে এটা ডিফারেন্সিয়েট করার একটা উপায় হচ্ছে, মানে থাইরয়েড গ্ল্যান্ডের কোনো একটা সোয়েলিং, সেটার সাথে এটা ডিফারেন্সিয়েট করার উপায় হচ্ছে থাইরয়েড সোয়েলিংগুলো ডিগ্লুটেশন বা সোয়ালোয়িং, সোয়ালোয়িং এটার সাথে সাথে কিন্তু মুভ করে, বাট এটা কিন্তু সোয়ালোয়িংয়ের সাথে মুভ করে না, এটা হচ্ছে টাং প্রোট্রুশনের সাথে মুভ করে। সো এই কথাটা ইম্পর্টেন্ট। ফ্যারিঞ্জিয়াল পাউচ নামে একটা কথা আছে, যে ফ্যারিঞ্জিয়াল মিউকোজা আউট পোচিং হয়ে যায়। আমরা জেঙ্কার্স ডাইভার্টিকুলাম একটা টার্ম পড়ছিলাম না যখন আমরা ফ্যারিংস পড়ছি ইএনটিতে, সো ওইটাই যে অ্যাকচুয়ালি ফ্যারিঞ্জিয়াল মিউকোসাগুলো বাহিরে আউট পোচিং হয়ে বের হয়ে আসে, এবং যে জিনিসটা হইতে পারে যেটা ডিসফিজিয়া করতে পারে, ব্যাড স্মেল ক্রিয়েট করতে পারে মুখের মধ্যে, আর অনেক ধরনের প্রবলেম কিন্তু এরা ক্রিয়েট করতে পারে। তারপরে সাবহাইওয়েড বার্সা, সার্ভাইকাল ডার্ময়েড, মানে সার্ভাইকাল রিজনে ডার্ময়েড সিস্ট, হ্যাঁ, এর এক ধরনের কনজেনিটাল ইনক্লুশন সিস্ট, যেগুলো সফট থাকে, নন ট্রান্স ইলুমিনেন্ট থাকে। আর সাবহাইওয়েড বার্সা যেটা, এটা ফ্লুইড ফিল্ড একটা বার্সা, যেটা হাইওয়েড বোর্ডের নিচে থাকে, যেন সাবহাইওয়েড, এবং এটা ইউজুয়ালি পেইনলেস হয়। রেনুলা, রেনুলাও মিডলাইন বরাবর হইতে পারে। তবে রেনুলা আমরা বলি যে যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে ব্লুইশ কালারের একটা সিস্ট, এবং এগুলো যদি নেকে বের হয়ে চলে আসে, নেক পর্যন্ত এক্সটেন্ড হয়, তাহলে মানে নেক দিয়ে অনেক বড় একটা সোয়েলিং পাচ্ছি আমরা, সেটাকে আমরা প্লানজিং রেনুলা বলতে পারি। ওকে, এরপর আসলে ল্যারিংস, ট্রাকি, ইসোফেগাস, এগুলো কার্সিনোমা হইলেও হইতে পারে মিডলাইন সোয়েলিং। এবং যদি কোনো কারণে ধরো আমাদের থাইরয়েডের ইসমাসকে ইনভলভ করতেছে এরকম কোনো সিস্ট বা গয়টার, তাহলে সেটা মানে থাইরয়েড সোয়েলিং কিন্তু মিডলাইন হইতে পারে যদি সেটা ইসমাসকে ইনভলভ করে। সাবমেন্টাল লিম্ফ্যাডেনোপ্যাথি, এই জিনিসগুলো জানলাম। তারপরে আরেকটা টার্ম আছে যেটাকে আমরা বলি হচ্ছে লুডউইকস অ্যানজাইনা, লুডউইকস অ্যানজাইনা। এটাতেও কি হয়, এটাতে কিন্তু মোটামুটি একটা সোয়েলিং কিন্তু আমরা পাই আমাদের চিনের নিচ দিয়ে, হ্যাঁ, এই কন্ডিশনটাতে একটা সোয়েলিং আমরা পাই। এই জিনিসটা একটু জেনে রাখতে পারো, লুডউইকস অ্যানজাইনা, এটা এক ধরনের ভাস্কুলাইটিস, ভাস্কুলাইটিস, ফ্লুইড ফিল্ড হয়ে থাকে, মানে ফ্লুইড ফিল্ড বা আমরা বলি যে একটা ইডিমাটাস কন্ডিশন হয়ে থাকে আমাদের থুতনির নিচে, একেবারে ফুলে যায়, রাইট। এই টার্মগুলো আমরা ইএনটিতে পড়ে আসছি। তা বাদে একটা সেবাসিয়াস সিস্ট হয়তো বা থাকতে পারে, হাউএভার। আর যে যে জিনিসগুলো হইতে পারে যে অ্যাকচুয়ালি পারসিস্টেন্ট থাইমাস, এটা মানে র্যামনেন্ট অফ থাইমিক টিস্যু যদি হয়, তাহলে সেটা মিডলাইন সোয়েলিং চিলড্রেনদের ক্ষেত্রে হইলেও হইতে পারে। এখন ল্যাটারাল নেক সোয়েলিং নিয়ে আমরা কিছু কথা বলবো। ল্যাটারাল কী কী নেক সোয়েলিং হইতে পারে, দেখো, লিম্ফ নোড ইনলার্জমেন্ট, এটা মোস্ট কমন, এবং এটা আমাদের শুরুতে বলতে হবে। আমরা স্পেশালি সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, হ্যাঁ, সেটা অনেক কারণেই হইতে পারে, বিভিন্ন ইনফেকশনের কারণে হইতে পারে। যেমন ধরো টনসিলাইটিস হলো, তাহলে কী হবে, জুগুলো ডায়াগস্টিক লিম্ফ্যাডেনোপ্যাথি হইতে পারে। তো অনেক কারণেই এখানে হইতে পারে, বাট মোস্ট কমন একটা কারণ হচ্ছে টিউবারকুলোসিস। তো টিউবারকুলার সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি বা লিম্ফ্যাডেনাইটিস, অ্যাকচুয়ালি লিম্ফ অ্যাডেনাইটিস, লিম্ফ নোড ইনফ্লামেশনের পরবর্তীতেই তো অ্যাডেনোপ্যাথি হয় বা লিম্ফ নোড ফুলে যায়। তাহলে এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এটা, এবং এখানে টেন্ডার ইনফেকশন থাকে, ব্যথা হয়, এবং স্পেশালি যদি ইনফেকশনের কারণে হয়ে থাকে তাহলে ব্যথা হবে, বাট ম্যালিগনেন্সির কারণেও কিন্তু লিম্ফ্যাডেনোপ্যাথি হইতে পারে। তাহলে যদি ম্যালিগনেন্সির কারণে হয় সেটা হার্ড হবে। এরকম কয়েকটা ফিচার্স আমরা একটু জেনে রাখতে পারি। এরপর আসো যে আমরা থাইরয়েড সোয়েলিং ও হইতে পারে যদি ধরো আমরা জানি থাইরয়েডে কী থাকে, এই যে একটা ল্যাটারাল লোব থাকে, মাঝখানে ইসমাস থাকে, পর আরেকটা লোব থাকে। তাহলে এই যে মাঝখানে একটা ইসমাস থাকতেছে, এই ইসমাসে যদি হয় তাহলে মিড লাইন সোয়েলিং হবে, বাট ইউজুয়ালি লোবগুলো এফেক্টেড হলে কিন্তু ল্যাটারাল সোয়েলিং হবে। এবং অবশ্যই থাইরয়েড সোয়েলিং ডিগ্লুটেশন বা গলধৎকরণ বা আমরা বলি গেলার সাথে সাথে কিন্তু মুভ করবে। তারপরে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের কোনো রিটেনশন সিস্ট হইতে পারে, সাবম্যান্ডিবুলার স্যালাইভারি টিউমার হইতে পারে, এরা ইউজুয়ালি ফার্ম হবে, স্লো গ্রোয়িং হবে। প্লানজিং র্যানুলা হইতে পারে, যেটা নেকে এক্সটেন্ড হয়ে চলে আসছে, ওরাল র্যানুলাটা নেকে যখন চলে আসে এক্সটেন্ড হয় তখন সেটাকে আমরা বলি প্লানজিং র্যানুলা, এবং এরা কিন্তু আমরা বলি যে ব্রিলিয়ান্টলি ট্রান্স ইলুমিনেন্ট,
হ্যাঁ, বাট ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেট। এ কথা খুব ইম্পর্টেন্ট, মানে আমি যদি এদের ট্রান্সইলুমিনেশন টেস্ট করি খুবই ব্রিলিয়ান্টলি সেটা দেখা যাবে, কারণ এটার মধ্যে ফ্লুইড আছে। আর ব্রাঙ্কিয়াল সিস্ট, হ্যাঁ, এটা কিন্তু ল্যাটারালি হইতে পারে এবং এটা স্টানোক্লাইডোমাস্টারের অ্যালংয়ে হয়। এরাও ফ্লাকচুয়েন্ট এবং ট্রান্সইলুমিনেন্ট। ট্রান্সইলুমিনেন্ট মানে বুঝছো, ট্রান্সইলুমিনেশন টেস্ট করলে আমরা দেখবো ক্লিয়ারলি দেখা যাচ্ছে মানে ভিতরে ফ্লুইড ফিল্ড আছে। তারপরে আরও অনেক কিছু হইতে পারে, ক্যারোটিড আর্টারি অ্যানোরিজম, এরা হইলে যেহেতু ভাস্কুলার তার মানে এখানে পালসাটাইল হবে, এক্সপানসাইল হবে এবং এখানে ব্রুও প্রেজেন্ট থাকতে পারে। ক্যারোটিড বডি টিউমার হইতে পারে, এরাও পালসাটাইল হবে। এবং সার্ভাইকাল রিভ একটা রিজন হইতে পারে। সার্ভাইকাল রিভে বোনি হার্ড একটা মাস এবং এটা থোরাসিক আউটলেট সিনড্রোম করতে পারে। আচ্ছা, এরপর আসো যে আর কি কি হইতে পারে। স্ট্রানো ম্যাস্ট্রয়েড টিউমার, যেটা অনেক ছোট বাচ্চাদের দেখা যেতে পারে। তারপরে ভাস্কুলার টিউমার হইতে পারে, যেমন হেমানজিওমা, লিম্ফানজিওমা, এগুলো হইতে পারে। আচ্ছা, এরপরে সিস্টিক সাবলিঙ্গুয়াল ডার্ময়েড একটা টার্ম আছে। এটা হচ্ছে একটোডার্ম থেকে অরিজিন হয় এবং এরকম হইতে পারে যে লিঙ্গুয়াল, আমাদের লিঙ্গুয়াল বা লিঙ্গুয়াল মানে কি, লিঙ্গুয়াল মানে হচ্ছে আমাদের টাং। সো সাবলিঙ্গুয়াল রিজনে একটা ডার্ময়েড হয়ে সেটা মিড লাইন সোয়েলিং ক্রিয়েট করতে পারে। আর কজেস অফ সোয়েলিং এনিহোয়ার ইন দ্য নেক, অর্থাৎ নেকের যে কোনো জায়গায় সোয়েলিং হইতে পারে। সেটা কি কি আছে এর মধ্যে? সেবাসিয়াসিস, লাইপোমা, যেগুলো আমরা কমনলি সার্জারিতে পেয়ে থাকি, সার্জারি ওয়ার্ডে, রাইট? তো সেবাসিয়াসিস সেটাকে আমরা এপিডার্মার সিস্টও বলে থাকি এবং এখানে একটা পাংটাম থাকে সেন্ট্রালি, রাইট? এই যে সিস্ট এবং এর মাঝে একটা সেন্ট্রাল পাংটাম থেকে থাকে। পাংটামটা রিমুভ না করা পর্যন্ত কিন্তু এটা ট্রিটমেন্ট কমপ্লিট হয় না এবং এটা কিন্তু ট্রান্সইলুমিনেন্ট হয় না ইউজুয়ালি। সেবাসিয়াস সিস্ট আমরা বলি, এবং যদিও এটা কিন্তু সিস্ট হইতে পারে বাট ট্রান্সইলুমিনেন্ট হয় না ইউজুয়ালি। আচ্ছা, এরপর আসো যে আমরা সফট, তারপরে লোবিউলেটেড এবং হচ্ছে আমরা স্লিপিং সাইন পজিটিভ, হ্যাঁ, মানে স্লিপস আন্ডার ফিঙ্গার, এরকম একটা সোয়েলিং যেটা লাইপোমা আমরা বলি। এবং এই লাইপোমা যেটা ফ্যাট সেলের, ম্যাচিউর ফ্যাট সেলের টিউমার। তারপরে ফাইব্রোমা হইতে পারে, ফাইব্রাস টিউমার বা নিউরোফাইব্রোমা হইতে পারে। নিউরোফাইব্রোমা মানে হচ্ছে নার্ভশিট টিউমার এবং এরা সফট হইতে পারে এবং এরা এই জিনিসটা আমি একটু জানলাম, নিউরোফাইব্রোমা। ইউজুয়ালি নিউরোফাইব্রোমেটোসিস 1 যাদের থাকে তাদের ক্ষেত্রে নিউরোফাইব্রোমা হওয়ার চান্স থাকে। হেমানজিওমা বা ভাস্কুলার টিউমার এটা যে কোনো জায়গায় হইতে পারে। ওকে, মানে চাপ দিয়ে ধরে রাখলে এরা আবার দেখা গেল ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, সেটাকে বলে মে ব্লাঞ্চ এবং কম্প্রেসেবল একটা টিউমার কিন্তু এটা। এবং আসলে যে 5 ইয়ার্স ওল্ড একটা বাচ্চা, তার কি কি টিউমার হইতে পারে? নেকের কি মানে টিউমার না, মানে নেকে কি কি সোয়েলিং হইতে পারে? আনসার হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট হইতে পারে। তো থাইরোগ্লোসাল সিস্ট আমরা জানি যে মিড লাইন সোয়েলিং এর মধ্যে সবথেকে, চিলড্রেনদের মধ্যে সবথেকে কমন। এবং এটা কি, এটা হচ্ছে প্রোট্রুশন অফ টাং, এটার সাথে মুভ করে, কারণ টাঙের সাথে এটা লাগানো থাকে। লিম্ফ নোড ইনলার্জমেন্ট হইতে পারে ছোট বাচ্চারও, এবং সেটা রিয়াক্টিভ। আমরা রিয়াক্টিভ মানে বুঝো, রিয়াক্টিভ মানে হচ্ছে কোনো একটা ইনফেকশনের কারণে লিম্ফ নোড বড় হয়েছে, সেটা রিয়াক্টিভ। তারপরে স্যালাইভারি গ্ল্যান্ডে সোয়েলিং হইতে পারে ভাইরালের কারণে বা ব্যাকটেরিয়াল কারণে হইতে পারে। ভাইরাল ইনফেকশন যদিও বেশি কমন। থাইরয়েড সোয়েলিং হইতে পারে, এটা লেস কমন ইউজুয়ালি গয়টার, বাট অত বেশি একটা বাচ্চাদের ক্ষেত্রে হবে না। 5 বছর একটা বাচ্চা। বয়েল কার্বাঙ্কেল হইতে পারে। অ্যাপসেস, মানে অ্যাপসেস কি হবে যখন। সিভেসিয়াস সিস্ট হইতে পারে, এটাকে আমরা এপিডার্মাল সিস্ট বলি। লাইপোমা, নিউরোফাইব্রো, এগুলো হইতে পারে। আর নিউরোফাইব্রোমাটিসিস 1 যাদের আছে তাদের ক্ষেত্রে নিউরোফাইব্রোমা হওয়ার চান্স বেশি থাকে। আর চিলড্রেনদের ইউজুয়ালি লাইপোমা হয় না, হ্যাঁ, এটা আমরা একটু জানতে পারি। আচ্ছা, তাহলে নেকে সিস্টিক সোয়েলিং কি কি আছে? থাইরোগ্লোসাল সিস্ট, থাইরয়েড সিস্ট হইতে পারে, এবং সিস্টিক হাইগ্রোমা একটা আছে। সিস্টিক হাইগ্রোমাটা আমাদের একটু জানা লাগবে। এরা কি ট্রান্স ইলুমিনেন্ট, এরাও কিন্তু ব্রিলিয়ান্টলি ট্রান্স ইলুমিনেন্ট। এবং আমরা বলি এরা সফট এবং কনজেনিটাল লিম্ফেটিক ম্যালফরমেশনের কারণে ইউজুয়ালি এরা হয়ে থাকে। এরপর আসে ফ্যারেঞ্জিয়াল পাউচ, জেনকাস ডায়াবেটিকুলাম নামে একটা টার্ম আছে, আমরা পড়ে আসি যে আমাদের এখানে হচ্ছে তোমার ফ্যারিংসের পেছনে 2টা মাসেল। একটা হচ্ছে তোমরা ইনফিয়ার কনস্ট্রিক্টর মাসেলের নাম তো শুনছো। সো ফ্যারিঞ্জিয়াল মাসেলের মধ্যে একটা মাসেল। তো ইনফিয়ার কনস্ট্রিক্টর মাসেলের থাইরোফ্যারিঞ্জিয়াস কিছু ফাইবার থাকে এইভাবে, থাইরোফ্যারিঞ্জিয়াস, আর নিচের দিকে হচ্ছে ক্রিকোফ্যারিঞ্জিয়াস ফাইবার থাকে। তো এর মাঝে এই যে একটা ট্রায়াঙ্গেল দেখছো, একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ডিফিশিয়েন্ট জায়গা, এখানে কোনো কিছু থাকতেছে না। ফলে এখান থেকে মিউকোজাগুলো আউটপুচিং হয়ে এরকম একটা ডাইভার্টিকুলাম ক্রিয়েট করতে পারে। এটা একটা ফলস ডাইভার্টিকুলাম, কারণ এখানে ফ্যারিংসের শুধুমাত্র মিউকোজা মেইনলি কন্ট্রিবিউট করে এটা ফর্মেশনে। সো এটাকে আমরা ফ্যারেঞ্জিয়াল পাউচ বলতেছি, ঠিক আছে। পোস্টার ফ্যারেঞ্জিয়াল ওয়ালে আউটপোচিং হয় পোস্টেরিয়রলি কিন্তু এটা। তারপরে সাভায়েড বার্সা হইতে পারে, সেবাসিয়াস সিস্ট হইতে পারে, এগুলো সিস্ট, হ্যাঁ, সিস্ট। ফ্যারেঞ্জিয়াল পাউচ এক ধরনের সিস্ট, সিস্টিক হাইগ্রাম এক ধরনের সিস্টিক কিন্তু লেশন। ওকে, সো আমরা মোটামুটি অনেক কিছুই কিন্তু জেনে ফেললাম। এরপরে আসো আমরা চলে যাই নেক্সট সোয়েলিংয়ে। আবার এখানে আবারও একটু আমরা রিভিউ করি যে এতক্ষণ আমরা কি কি পড়লাম। যে মিডলাইন ল্যাটারাল, তো এখানে কি কি সোয়েলিং হইতে পারে?
মিড লাইন সোয়েলিং এর মধ্যে থাইরয়েড সোয়েলিং যদি স্পেশালি ইসমাসকে ইনভলভ করে। ওকে, আর তারপর হচ্ছে ডার্মার সিস্টটা আমার বলা হয়নি, বাট ডার্মার সিস্টটা আমাদের ইনক্লুড করতে হবে এখানে, যে এটা কিন্তু মিড লাইন সোয়েলিং, হ্যাঁ, ডার্মার সিস্ট মিড লাইন সোয়েলিং হইতে পারে। সো এই সিকোয়েন্সটা ফলো করার ট্রাই করবে। তারপরে সেন্ট্রাল লিম্ফ নোড ইনলার্জমেন্টের মধ্যে যেমন ধরো প্রিট্রাকিয়াল, প্যারাট্রাকিয়াল বা সাবমেন্টাল, ঠিক আছে, এটা গেল। তারপরে সাবহায়োয়েড বার্সাইটিস যদি হয় তাহলে সাবহায়োয়েড বার্সা নামে ওইটাকে আমরা বলি। তারপরে ডেলফিয়ান যে নোড, যে প্রিল্যাঞ্জিয়াল, প্রিক্রিকয়েড, এইগুলা যদি হচ্ছে এগুলা যদি বড় হয়, ল্যাটারাল নেক সোয়েলিং কেন হতে পারে? আচ্ছা, এই যে সিস্টিক হাইগ্রোমা কিন্তু একটা ল্যাটারাল নেক সোয়েলিং এর কারণ, এটা ল্যাটারাল নেক সোয়েলিং আমরা ইনক্লুড করতে পারি। সিস্টিক হাইগ্রোমার কারণে ল্যাটারাল নেক সোয়েলিং হয় এবং যে কোনো এক সাইড থেকে এটা হবে। তারপরে ব্রাঙ্কিয়াল সিস্টের কথা আমরা বলতে পারি, সার্ভাইকাল লিভের কথা বলতে পারি, সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথির কথা বলতে পারি, এবং মেটাস্টেটিক কারণেও হইতে পারে। স্টোমাক বা ওভারি থেকে কোনো ক্যান্সার হয়তো বা মেটাস্টেসিস হয়ে আসতে পারে এবং সেটা ভার্কোস নোড আকারে আমরা বলি। তো মেটাস্টেটিক কারণেও হইতে পারে। এবং সার্ভাইকাল রিভে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেসগুলো আমরা বলি ইলংগেশন হয়ে কিন্তু এরকম একটা কন্ডিশন ক্রিয়েট করতে পারে, এবং সেটা পরবর্তীতে একটা সার্ভাইকাল রিভ আকারে আমরা পাইতে পারি। নর্মালি তো আমরা জানি যে থোরাসিক রিজনে রিভ থাকে, তো ফার্স্ট থোরাসিক যে রিভ, মানে থোরাক্স রিজনে যে ফার্স্ট যে রিভটা সেটার উপরে কিন্তু সার্ভাইকাল একটা রিভ থাকতে পারে, যেটা সার্ভাইকাল ভার্টিব্রা একেবারে লাস্ট সার্ভাইকাল ভার্টিব্রাটা ট্রান্সভার্স প্রসেস মেইনলি ইলংগেটেড হয়ে এটা ক্রিয়েট করছে। তার মানে ল্যাটারাল সোয়েলিং কি গেছে, সিস্টিক হাইগ্রোমা, ব্রাঙ্কিয়াল সিস্ট, সার্ভাইকাল রিভ, সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথি, মেটাস্টেটিক কোনো কন্ডিশন। এখন সিস্টিক হাইগ্রোমা নিয়ে আমরা একটু কথা বলি। দেখো এক সাইডে ল্যাটারালি সোয়েলিং হয়ে আছে, সেটা সিস্টিক হাইগ্রোমা। এবং সিস্টিক হাইগ্রোমাটা আমরা বলি একটা মাল্টিলোকুলেটেড, অর্থাৎ এখানে লোকিউল অনেকগুলো লোকিউল থাকে এবং সেগুলোর মধ্যে ফ্লুইড জমা আছে। তো সিস্টিক হাইগ্রোমা এবং এটা লিম্ফেটিক ম্যালফরমেশনের কারণে হয়ে থাকে। এবং এই যে স্পেস বা অনেকগুলো লোকিউল থাকে, এই লোকিউলগুলো কিন্তু এন্ডোথেলিয়াল সেল দ্বারা লাইনড থাকে, এন্ডোথেলিয়াল সেলসে, ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেলস। এবং আমরা জুগুলার রিজনে, মানে স্পেশালি নেকের ল্যাটারালি যেহেতু হয়, আমরা বলি জুগুলার লিম্ফ স্যাক থেকে ম্যালফরমেশনের কারণে এরকম হয়। এরা বার্থ থেকে প্রেজেন্ট থাকতে পারে এবং যাদের টার্নার সিনড্রোম থাকে তাদের সিস্টিক হাইগ্রোমা থাকার চান্স থাকতে পারে বেশি। এবং ক্লিয়ার ফ্লুইড থাকে এখানে, এই জন্য এটা কিন্তু ব্রিলিয়ান্টলি ট্রান্সলুসেন্ট। আমরা যদি ট্রান্সলিমিশন টেস্ট করি, ব্রিলিয়ান্টলি ট্রান্সলুসেন্ট। এটা ইউজুয়ালি নেকে হয়, স্পেশালি পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল অফ নেকে হয় আমরা বলি, বাট এটা কিন্তু এক্সিলা, মিডিয়াস্টিনাম, ইঙ্গুইনাল রিজন, রেট্রোপেরিটোনিয়াল রিজনও হইতে পারে, আমির দিয়ে আমরা মনে রাখতে পারি। এবং এরা বাড়তে প্রেজেন্ট থাকে, এবং বাড়তে যেহেতু প্রেজেন্ট থাকে দেখা যায় যে এরা কিন্তু ডিফিকাল্ট ইন লেবার, মা যখন বাচ্চা ডেলিভারি করবে সেই টাইমে প্রবলেম করতে পারে, যেহেতু একটা সোয়েলিং থাকতেছে বাচ্চার। এবং স্পন্টেনিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে সেরে যাইতে পারে। ক্লিনিক্যাল ফিচার্সে যেহেতু অনেক বড় একটা মাস, এরা এয়ারওয়ে অবস্ট্রাকশন করতে পারে, ইনফেকশন হইতে পারে, এখানে হেমোরেজ হইতে পারে। এবং এরা খুবই সফট এবং কম্প্রেসিবল সোয়েলিং। কম্প্রেসিবল সোয়েলিং বলতে আমরা যদি কাফ দিতে বলি বাচ্চাটাকে, বা বাচ্চাটা যখন কান্না করবে তখন সোয়েলিংটা সাইজে বেড়ে যাবে। সো এরকম সফট এবং কম্প্রেসিবল একটা সোয়েলিং, এবং এটা ব্রিলিয়ান্টলি ট্রান্সলুসেন্ট, কিন্তু আমরা ট্রান্সলিউমিনেশন টেস্ট করলে দেখতে পারবো। ওকে, এবং ডায়াগনোসিস কীভাবে করবো? এরা হচ্ছে আমরা এমআরআই করতে পারি, এমআরআই করে ডায়াগনোসিস করা যাইতে পারে। এবং সেক্ষেত্রে আমরা সফট টিস্যু হেমাটোমাটাস ম্যালফরমেশনসগুলো আমরা এমআরআই করতে পারি, যেমন সিস্টিক হাইগ্রোমা, লিম্ফানজিওমা, তারপরে লিম্ফোভেনাস ম্যালফরমেশন। তো এগুলো কিন্তু সফট হেমাটোমেটাস ম্যালফরমেশনস আমরা বলি। তো এগুলো আমরা এমআরআই করে ডায়াগনোসিস করতে পারি। ট্রিটমেন্টটা আমরা কমপ্লিট সার্জিক্যাল এক্সিশন করে দিব। অল্টারনেটিভ ট্রিটমেন্টের মধ্যে যেমন ইনজেকশন স্ক্লেরোথেরাপি, আমরা কিছু কেমিক্যাল ইনজেক্ট করে দিই, যেমন ধরো ব্লিওমাইসিন বা পিসিবেনিল, যেটাকে OK432ও বলা হয়, যেটা স্টেপ্টোকোকাস পাইজান্স থেকে ডিরাইভ করা হয়, একটা ব্যাকটেরিয়া থেকে, গ্রাম পজিটিভ কক্কাই থেকে। সো এগুলো আমরা ইনজেকশন আকারে স্ক্লেরোথেরাপি আমরা বলি এটাকে, ব্লিওমাইসিন বা পিসিবেনিল এগুলো দিয়ে। আর ফার্স্ট প্রেফার ট্রিটমেন্ট হচ্ছে আমার সার্জিক্যাল এক্সিশন। আচ্ছা, তাহলে দেখো সিস্টিক হাইগ্রোমা একটা কনজেনিটাল ডিজিজ এবং এটা মাল্টিলোকুলেটেড লিম্ফেটিক ম্যালফরমেশনের কারণে হয়, এবং নেকে সোয়েলিং হয় ইউজুয়ালি ল্যাটারালিতে, এবং আমরা ইনফ্যান্সি বা আর্লি চাইল্ডহুডে এটা পাই। এবং সিনোনিমসের মধ্যে যেমন এটাকে আমরা লিম্ফ্যানজিওমা, ক্যাভার্নাস লিম্ফ্যানজিওমা, হাইড্রোসিল অফ দ্য নেক, এরকম বিভিন্ন নামেও ডেকে থাকি। আচ্ছা, হাইড্রোসিলও কিন্তু ট্রান্সইলুমিনেশন টেস্ট পজিটিভ হয় ইউজুয়ালি, হ্যাঁ। সো এটা ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেট। আচ্ছা, প্লাঞ্জিং গ্রেনুলার একটা টার্ম পড়ছিলাম না, ওটা কিন্তু ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেট। আচ্ছা, এরপর আসো ডেফিনেশনে কনজেনিটাল সিস্টিক সোয়েলিং, এবং এটা জুগুলার লিম্ফ স্যাক থেকে আসে। লিম্ফেটিক সিস্টেমের ম্যালফরমেশনের কারণে এটা তৈরি হয় ফিটাল ডেভেলপমেন্টের টাইমে, যখন মায়ের পেটে আসে তখনই হইতে পারে। পোস্টার ট্রায়াঙ্গেল অফ নেকে মোস্ট কমনলি হয়। তারপরে এরা ফেসে, চিকে, এক্সিলাতে, ইঙ্গুইনাল রিজনে, মিডিয়াস্টিনামে, আমরা আবির দিয়ে মনে রাখছিলাম, টাঙেও ইভেন্ট হইতে পারে। টাঙে যদি হয় তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলি লিম্ফ্যানজিও জেনেটিক ম্যাক্রোগ্লোসিয়া। আমাদের সিস্টিক হাইগ্রোমাটা নিওনেটস, আর্লি চাইল্ডহুডে বেশি হবে। 2 ইয়ার্স অফ এজেই 90% সিস্টিক হাইগ্রোমা ডায়াগনোসিস হয়ে যায়, এবং বাড়তে যদি প্রেজেন্ট থাকে তাহলে অবস্ট্রাক্টেড লিভার করতে পারে মায়ের ক্ষেত্রে। তারপরে ইউজুয়ালি এরা লোবুলেটেড হইতে পারে, বা আমরা বলি মেইনলি
লোকুলেটেড থাকে, অনেক ছোট ছোট লোকিল থাকে, এগুলোর মধ্যে ফ্লুইড জমা থাকে। এদের সাইজ হচ্ছে ফিউ সেন্টিমিটার থেকে অনেক বড় সাইজের হইতে পারে, এবং কান্নার সময়, কাশির সময় এগুলো ইউজুয়ালি সাইজ অনেক বড় হয়। বাচ্চারা তো কান্না করে, কাশি তুলে দেয় না, অনেক ছোট বাচ্চা, তো সেই ক্ষেত্রে কান্নার সময় এরা সাইজ অনেক বেড়ে যায়। কম্প্রেসেবল, সফট সোয়েলিং, এবং মানে খুব মার্জিনটা খুব ভালো বোঝা যায় এরকম না, বাট স্মুথ একটা সারফেস হয়। আর টেন্ডারনেস অ্যাবসেন্ট থাকে, এটা কিন্তু ব্যথা করে না এই ফোলাতে। কনসিস্টেন্সি সফট থাকে, ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ থাকে, এবং কম্প্রেসেবল আমরা বলি। ফুললি কম্প্রেসেবল না হলে পার্শিয়ালি কম্প্রেসেবল, এবং ট্রান্সইলুমিনেশন এর মধ্যে ব্রিলিয়ান্টলি ট্রান্সলুসেন্ট থাকে। লিম্ফ নোডগুলো কিন্তু ইনলার্জ হয় না এই ডিজিজের কারণে। আমরা এমআরআই করতে পারি, তা বাদে চেস্ট এক্সরে করতে পারি যে মিডিয়াস্টিনামে চলে গেছে কিনা, তাহলে এটা খুবই ডেঞ্জারাস একটা কন্ডিশন ক্রিয়েট করতে পারে। আমরা ব্লাড টেস্ট করতে পারি, বা আরও বেশ কিছু টেস্ট হয়, বাট আমরা এমআরআই দিয়ে কিন্তু এটা ডায়াগনোসিস করতে পারি। ট্রিটমেন্টটা আমরা কমপ্লিট সার্জিক্যাল এক্সিশন করব, তবে আমরা নিউরোভাস্কুলার যে স্ট্রাকচারগুলো আছে, জেনারেল অ্যানেস্থেশিয়া অ্যান্ড আমরা অপারেশনটা করি, এবং নিউরো ভাস্কুলার যে স্ট্রাকচার আছে সেগুলো অবশ্যই প্রিজার্ভ করব। যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন করে তাহলে কিন্তু দেখা যায় যে অ্যাসপিরেশন অথবা ট্রাকিওস্টোমি এগুলো দরকার হইতে পারে। আর স্ক্লেরোথেরাপি যেমন ওকে 432 বা ব্লিওমাইসিন এগুলো দিয়ে আমরা ইউজ করতে পারি। যেগুলো ইনঅপারেবল লেশন বা অনেক লার্জ লেশন, এগুলো অপারেশন করা যাবে না, সেক্ষেত্রে আমরা স্ক্লেরোথেরাপি ইউজ করতে পারি। কমপ্লিকেশন কি হতে পারে? রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, কারণ অনেক বড় একটা সোয়েলিং, ইনফেকশন হয়ে এখানে অ্যাবসেস ফর্মেশনের পরবর্তীতে সেপ্টিসেমিয়া করতে পারে, এবং অনেক বেশি হেমোরেজ হইতে পারে সার্জারির সময়। টরেনশিয়াল মুষলধারে হেমোরেজ হইতে পারে। তারপরে এখানে কাইলোথোরাক্স আমরা বলি, অর্থাৎ দেখা যাবে যে কাইল জমতেছে আমাদের প্লুরাল ক্যাভিটিতে, বা কাইলাস ফিস্টুলা ক্রিয়েট করতে পারে, কারণ এটা লিমফেটিক ম্যালফরমেশনের কারণে কিন্তু তৈরি হয়েছে, এবং এই সিস্টটা একবার কেটে দিলাম তারপর আবার রিকারেন্সও হওয়া পসিবল। সেরকম বেশ কিছু কমপ্লিকেশনের কথা আমরা বললাম, এবং তার মানে আমাদের যে কথাগুলো মনে রাখতে হবে, যেটা কিন্তু ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেট করে এরকম একটা সোয়েলিং এরা। পাশাপাশি এরা সফট এবং কনজেনিটাল লিমফেটিক সোয়েলিং, যেটা পোস্টার ট্রায়াঙ্গল অফ নেকে মোস্ট কমনলি থাকে 75% ক্ষেত্রে, এবং এরা এয়ারওয়ে অবস্ট্রাকশনও করতে পারে ইনফ্যান্টের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা র্যানুলা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, র্যানুলা মানে হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড রানা, যেটা থেকে আসছে, এবং এটা মানে হচ্ছে লিটল ফ্রগ। ফ্রগ মানে কি জানো তো? ব্যাং। সো লিটল ব্যাং থেকে আসছে। এর এক ধরনের মিউকাস রিটেনশন সিস্ট। এই কথাটা বলতে হবে যে মিউকাস একটা, ধরো এই জায়গায় একটা সিস্ট, এবং সেটার মধ্যে মিউকাস জমে আছে, মিউকাস আটকা পড়ে গেছে, সেটা বলতেছি। এটা হচ্ছে র্যানুলা। এরা ইউজুয়ালি আমাদের ফ্লোর অফ দ্য মাউথ, মানে আমাদের টাঙের যে নিচের যে রিজনটা, তুমি যদি বলো জিহ্বা উঁচা করেন, তাহলে সেখানে নিচে যে জায়গাটা দেখতে পারতেছো, আমি বলছিলাম যে ফ্লোর অফ দ্য মাউথ কি মাসেল দিয়ে গঠিত? মাইলোহয়েড, মেইনলি মাইলোহয়েড, তারপর জেনিওহয়েড, এই মাসেলগুলো এখানে থাকে। তো ওই ফ্লোর অফ দ্য মাউথ যে ফর্মেশন হয়, ওই রিজনটাতে এরকম রিটেনশন সিস্ট হইতে পারে। ফেনুলাম যেটা থাকে, অর্থাৎ এটা যদি আমাদের টাং হয়, তাহলে এই যে টাংটার সাথে ফ্লোর অফ দ্য মাউথ কানেক্টেড থাকে ফেনুলামের সহযোগিতায়। তো এই ফেনুলামের দুই সাইডে হতে পারে, এই সাইডে হতে পারে, এই সাইডে হতে পারে। তো এটা টাংকে আপওয়ার্ড পুশ করতে পারে। এই সোয়েলিংটা থাকার কারণে টাংটা একটু উপরের দিকে চলে যেতে পারে। তো তার মানে এটা মেইনলি সাবল্যাঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড থেকে হয়। ডাক্ট, সাবল্যাঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ডের যে ডাক্ট থাকে, ওইটা অবস্ট্রাকশনের কারণে হইতে পারে, এবং এরা নেকে যদি চলে আসে তাহলে সেটাকে আমরা প্লানজিং রেনুলা বলি। প্লানজিং, এরা ব্রিলিয়ান্টলি ট্রান্সইলুমিনেট। আচ্ছা, এবং এটার মধ্যে কি থাকে? জেলি লাইক যেহেতু মিউকাস রিটেনসিস, মিউসিনিয়াস ফ্লুইড থাকবে, অনেক বেশি ঘন টাইপের হয়, ভিসিড টাইপের ফ্লুইড হয়। এবং র্যানুলার একটা হতে পারে সিম্পল র্যানুলা, যেটা ওরালি আছে। আর প্লানজিং মানে এরা হচ্ছে ডাইভিং, মানে এরা নেকে চলে আসছে, মাইলোহয়েড মাসেল এক্সটেন্ড করে এরা নেকে চলে আসছে। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি? ইউজুয়ালি ইয়াংদের হয়, অ্যাডোলেসেন্টদের হয়, এবং এরা বোথ সেক্সে, মেল ফিমেল, কারো বেশি হবে কারো কম হবে এমন না, উভয়কে এফেক্ট করতে পারে। এবং এটার কালার কিন্তু র্যানুলা কালার ব্লুইশ হয় ইউজুয়ালি, এবং এরা ট্রান্সলুসেন্ট, ব্রিলিয়ান্টলি ট্রান্সলুসেন্ট আমরা বলি একটা সোয়েলিং। এবং আমরা যদি ট্রান্সফরমেশন টেস্ট করি আমরা দেখতে পারবো ভিতরে ফ্লুইডগুলো খুব স্পষ্ট বোঝা যায়। এবং এরা ইউজুয়ালি ইউনিল্যাটারাল হয়, দুই সাইডেই হয় না, স্ফেরিক্যাল বা গোলাকৃতিরই হয়, এবং সাইজ 1 থেকে 5 সেন্টিমিটার মতো হতে পারে। সিস্টিক হাইগ্রামা যেমন অনেক বড় হতে পারে, বাট এর 1 থেকে 5 সেন্টিমিটার হতে পারে। ইউজুয়ালি ব্লু কালার কিছুটা, আর সারফেস স্মুথ থাকে। এরপর আসো যে মার্জিন হচ্ছে ফিল করা ডিফিকাল্ট হয়ে যায়, খুবই ওয়েল ডিফাইন্ড না, টেন্ডারনেস থাকে না, সিস্টিক হাইগ্রামার মতোই, ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ থাকবে, এবং এরা ব্রিলিয়ান্টলি কিন্তু ট্রান্সইলুমিনেন্ট। পাশাপাশি সার্ভাইকাল লিম্ফ নোড কিন্তু এখানে ইনলার্জ হবে না, সিস্টিক হাইগ্রামার মতোই। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা চিন্তা করতে পারি কোনো লিম্ফ সিস্ট হয়তো বা সাবলিঙ্গুয়াল কোনো ডার্ময়েড হতে পারে, বাট সাবলিঙ্গুয়াল ডার্ময়েড হলে সেটা ট্রান্সইলুমিনেন্ট হবে না। হেমানজিওমা হতে পারে, হেমানজিওমা হলে কিন্তু কনপ্রেসেবল হবে, বাট কোনো ট্রান্সইলুমিনেন্ট হবে না, বাট এটাতে ট্রান্সইলুমিনেন্ট হবে অবশ্যই প্লানজিং রেনুলা বা রেনুলাতে। এবং সাবলিঙ্গুয়াল যে হেমানজিওমা সেটা কিন্তু কম্প্রেসেবল হয়, এই জিনিসটা আমরা একটু জানতে পারি। বাট এরা কি কম্প্রেসেবল? আমরা বলি যে এরা কিন্তু ওরকম কম্প্রেসেবল না। এরপর আসলে ইনভেস্টিগেশনে আমরা কি করতে পারি? আমরা এমআরআই
ডিপ ডিপ এক্সটেনশনের জন্য আমরা এমআই করতে পারি, বাট ইউএসজি অফ নেক বা ওরাল ক্যাভিটি এগুলো করতে পারি। এবং জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার আগে আমি প্রি অপারেটিভ কিছু অ্যানেস্থেসিয়া করে নিব, কারণ জেনারেল অ্যানেস্থেসিয়া আমার অপারেশনের জন্য লাগতে পারে। আমরা কমপ্লিট সার্জিক্যাল এক্সিশন করতে পারি, বাট যদি কমপ্লিট সার্জিক্যাল এক্সিশন নাও করি তাহলে আমরা পার্শিয়াল এক্সিশন করব, তারপরে মার্সুপিয়ালাইজেশন করতে পারি। অর্থাৎ পার্শিয়াল এক্সারসাইজ করে আমরা এভাবে ধরো খুলে সেটাকে সুচার করে দিছি, এই জায়গাটা ওপেন রাখছি, এবং সেটাকে আমরা বলতেছি মার্সুপিয়ালাইজেশন, যাতে করে আবার নতুন মানে এটা যাতে সিস্টটা যাতে যে ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেগুলো যারা আস্তে আস্তে বের হয়ে আসতে পারে। কমপ্লিকেশন কি হইতে পারে, এটা রাপচার হইতে পারে রিপিটেডলি, বা আবার নতুন করে আবার হইতে পারে, রিকারেন্স হইতে পারে, এখানে ইনফেকশনও হইতে পারে, এবং যদি অনেক লার্জ হয় তাহলে সেটা স্পিচ এবং খাবার খাওয়াতে প্রবলেমও করতে পারে। আমরা জানি যে লিম্ফ্যাডেনোপ্যাথিকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে লোকাল, একটা জেনারেলাইজড। তো লোকালের মধ্যে যেমন সার্ভাইকাল রিজনে যখন লিম্ফ্যাডেনোপ্যাথি হচ্ছে, আমরা জানি সার্ভাইকাল রিজনে অনেকগুলো লিম্ফ নোড আছে, আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করি, তো বিভিন্ন লেভেলে ভাগ করি। তো সেই লেভেলের যে লিম্ফ নোডগুলো আছে, যেগুলো ডায়াগস্টিক বলো, তারপরে সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার সহ প্রিট্রাকিয়াল বা অনেক লিম্ফ নোডস আছে, রাইট? তাহলে এই রিজনটাতে যদি লিম্ফ্যাডেনোপ্যাথি হয় সার্ভিক্যাল রিজন, তাহলে সেগুলোকে সার্ভিক্যাল লিম্ফ্যাডেনোপ্যাথি বলবো। তো এটা আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, মানে এটা একটা লোকাল, এটা তো বুঝতে পারছো যে এটা একটা লোকালাইজড লিম্ফ্যাডেনোপ্যাথি। তো এটার মধ্যে অ্যাকিউট আছে, ক্রনিক হইতে পারে। অ্যাকিউট লিম্ফ্যাডেনাইটিস, অ্যাকচুয়ালি লিম্ফ্যাডেনাইটিস মানে কি, লিম্ফ নোডের ইনফ্লামেশন। তাহলে লিম্ফ নোডের ইনফ্লামেশন হইলে কিন্তু সেখানে লিম্ফ্যাডেনোপ্যাথি হয়। তাহলে অ্যাকিউট লিম্ফ্যাডেনাইটিস হইলে অ্যাকিউট লিম্ফ্যাডেনোপ্যাথি হবে, তাহলে সেটা কেন হইতে পারে, কোন একটা ইনফেক্টিভ কন্ডিশন, অ্যাকিউট একটা ইনফ্লামেশন, যেমন ধরো টনসিলাইটিস, যেগুলো ডাইজেস্টিক নোডে ইনফ্লামেশন হবে, এবং ফলে ওই জায়গাটাতে কি হবে, লিম্ফ্যাডেনাইটিসের ফলে লিম্ফ্যাডেনোপ্যাথি হবে। তারপরে কোরিক লিম্ফ্যাডেনাইটিস, তো এটা কেন হইতে পারে, টিউবারক্লোসিসের কারণে, সেকেন্ডারি সিফিলিসের কারণে, অর্থাৎ সিফিলিস হয়েছে, সেকেন্ডারি যে সিফিলিস সেটার কারণে হচ্ছে লিম্ফ নোড ইনলার্জ হয়েছে বা লিম্ফোমা, মানে এরকম বেশ কিছু কন্ডিশন আসলে আছে। তাহলে আমাদের মেইনলি জানতে হবে যে সার্ভিক্যাল যে লিম্ফ্যাডেনোপ্যাথি, এটার মোস্ট কমন আমাদের দেশের পার্সপেক্টিভে প্যাথোলজিক্যাল যে বিষয়াদিগুলো আছে এর মধ্যে মোস্ট কমনলি আমরা টিউবারকুলার সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, এটা নিয়ে আমরা মেইনলি কথা বলি। সো এটা আমরা আলোচনা করব। যদি ওই সার্ভাইকাল লিম্ফ নোডে ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, তাহলে ওইখানে কিছুটা রিয়াকশনের কারণে রিয়াক্টিভ হাইপারপ্লাসিয়া হইতে পারে লিম্ফ্যাডেনোপ্যাথি। তারপরে আমরা বলি যে ইনফেক্টিভ বিভিন্ন কারণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলো দ্বারা লিম্ফ্যাডেনোপ্যাথি হইতে পারে। ভাইরাসের মধ্যে ইনফেকশিয়াস মনোনুক্লিওসিস, যেটাকে আমরা এপস্টেইন-বার ভাইরাস দ্বারা যেটা হয় সেটা বলতেছি, সেটাতে হইতে পারে। তারপরে এইচআইভি ভাইরাসের কারণে যে হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম বা অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস হয়, তো সেটা। তারপর হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার মধ্যে স্টেফোকক্কাস, স্টেফাইলোকক্কাস, অ্যাক্টিনোমাইকোসিস, টিউবারকুলোসিস, ব্রুসেলোসিস, তারপরে প্রোটোজোয়ার মধ্যে টক্সোপ্লাজমোসিস, টক্সোপ্লাজমা গন্ডি দ্বারা যেটা হয়। সো এই কারণগুলোতে লিম্ফ্যাডেনোপ্যাথি হইতে পারে। আর আরেকটা আমরা ভালো করে মনে রাখবো যে প্রাইমারি, সেকেন্ডারি। যদি তোমাকে বলে যে প্রাইমারি লিম্ফ্যাডেনোপ্যাথি কি, সেকেন্ডারি লিম্ফ্যাডেনোপ্যাথি কি, তাহলে অ্যাকচুয়ালি প্রাইমারি বলতে বোঝাই যে আমার ওই পার্টিকুলার জায়গার নিজের কারণে, মানে যেমন ধরো সার্ভিক্যাল লিম্ফ্যাডেনোপ্যাথি, তো সার্ভিক্যাল লিম্ফ নোড এর কারণে ওইখানে লিম্ফ্যাডেনোপ্যাথি হচ্ছে, ওই জায়গায় একটা ক্যান্সার হয়তো বা হয়েছে, লিম্ফোমা হয়েছে, লিম্ফ নোডের ক্যান্সার, লিম্ফোমা। সো লিম্ফোমার কারণে ওইখানে লিম্ফ্যাডেনোপ্যাথি হয়েছে, সেটা প্রাইমারি। আর সেকেন্ডারি মানে হচ্ছে অন্য কোথাও ক্যান্সার হয়েছে, আমি ধরলাম ধরো ওরাল ক্যাভিটিতে বা ফ্যারিংসে কোনো ক্যান্সার হয়েছে, হাইপোফ্যারিংসে কোনো ক্যান্সার হয়েছে। হাইপোফ্যারিংস মানে ল্যারিংসের পেছনে ফ্যারিংসের যে পার্টটা থাকে, একেবারে লাস্ট পার্ট ফ্যারিংসের, এই জায়গায় কোনো ক্যান্সার হয়েছে, ল্যারিঞ্জিয়াল ওই রিজনে কোনো ক্যান্সার হয়েছে। সো সেগুলো কিন্তু এই সার্ভাইকাল লিম্ফ নোডে মানে আসতে পারে। তো সেগুলোর কারণে স্কোমাস সেল কার্সিনোমা ধরো আসলো এই সকল জায়গা থেকে, তাহলে তখন কিন্তু সেটা কিন্তু সেকেন্ডারি আমরা বলবো সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি, এবং মানে ক্যান্সারের কারণে, নিওপ্লাস্টিক কন্ডিশনের কারণে, এবং তা বাদে লাং ক্যান্সার বলো, ব্রেস্ট ক্যান্সার বলো, এই সকল জায়গা থেকেও কিন্তু আসতে পারে আমাদের সার্ভাইকাল লিম্ফ নোডে। আচ্ছা, এখন সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথির কমন কজ কি এটা যদি বলে, তাহলে টনসিলাইটিস গেল, লিম্ফোমা গেল, টিউবারকুলোসিস, এটা আমাদের আলাদা করে আলোচনা করতে হবে। তারপরে মেটাস্টেটিক ডিজিজ, অন্য কোথাও থেকে ক্যান্সার, যেটা মেটাস্টেটিস এখানে আসছে, সেকেন্ডারি যেটাকে বলতেছি। তারপরে রিয়াক্টিভ হাইপারপ্লাসিয়া, লিম্ফ নোডের এখানে একটু ইনফ্লামেশন হয়েছে, এবং সেই কারণে ইনফ্লামেশনের কারণে, রিয়াকশনের কারণে এখানে একটু বড় হয়ে গেছে লিম্ফ নোড। এই আচ্ছা, যদি বলে টেন্ডাল জুগুলো ডায়াগস্টিক লিম্ফ নোড কোথায় কোথায় পাবো, আনসার হচ্ছে যে আমরা টনসিলাইটিস, পেরিটনসিলার অ্যাবসেস, বা যেটাকে আমরা কুইনসিও বলি, পেরিটনসিলার অ্যাবসেসকে কুইনসিও বলা হয়, এটা তোমরা ইএনটিতে পড়ছো। টনসিল এর ল্যাটারালি হচ্ছে একটা স্পেস থাকে যেখানে বেশ কিছু স্ট্রাকচার, মানে ওইখানে কি হয়, ওই জায়গায় হচ্ছে পাঁচ জমে। মানে যদি টনসিলাইটিস দেখা যায় যে ধরো এই যে আমরা জানি দি প্যালাটাইন টনসিল, তো এখানে একটা লার্জেস্ট ক্রিপ্ট থাকে, আমরা জানি টনসিল 12 থেকে 15টার মধ্যে ক্রিপ্ট থাকে, এরকম গর্ত, এর মধ্যে লার্জেস্ট যে ক্রিপ্ট সেটাকে আমরা বলি ক্রিপ্টা ম্যাগমা। তো দেখা যায় টনসিলাইটিস হইলে টনসিল ইনফেকশনটা সইতে এই পেছনে ল্যাটারালি এখানে চলে আসছে, স্পেসে চলে আসছে, তাহলে সেটাকে আমরা বলি পেরিটনসিলার অ্যাবসেস, ঠিক আছে। আচ্ছা, তারপরে ধরো লিম্ফ নোডের যদি ইনফেকশন হয় সেটাকে আমরা লিম্ফ্যাডেনাইটিস বলতেছি। তো এই সকল কারণে যেগুলো ডায়াগস্টিক লিম্ফ নোড কিন্তু
ব্যথা হইতে পারে, টেন্ডার জুগুলার ডায়াগনস্টিক লিম্ফ নোড পাইতে পারে। ধরো জুগুলার ডায়াগনস্টিক লিম্ফ নোডে ইনফেকশন হয়েছে, তো সেটা জুগুলার ডায়াগনস্টিক লিম্ফ্যাডেনাইটিস, রাইট? ওকে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি ক্যান্সারের কারণে হয় তাহলে সেটা কিন্তু পেইনলেস হয়। হ্যাঁ, পেইনলেস হয়, হার্ড হয়। সো এরকম বেশ কিছু প্রপার্টিস কিন্তু থাকে যদি ক্যান্সারের কারণে হয়। বাট যদি ইনফেকশনের কারণে হয় তাহলে সেটা কিন্তু পেইনফুল হয়, সফট মানে হার্ড হবে না, এরকম বেশ কিছু ফিচার্স থাকে। আমরা বলি টিউবারকুলোসিসের লিম্ফ নোডগুলো ম্যাটের একটা প্রপার্টি থাকে, ম্যাটেড থাকতে পারে। আবার এই জিনিসগুলো নিয়ে আমরা আসবো। এখন সার্ভাইকাল মেটাস্টেসিস এর প্রাইমারি সাইটস কোনগুলো? ইউজুয়ালি আমরা বলি যে কোন কোন জায়গার ক্যান্সার সার্ভাইকাল রিজনে আসতে পারে। এই যে দেখো, আমাদের স্কাল, ফেস এই জায়গার কোনো ক্যান্সার, বা লিপ, চিক এই জায়গায় স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়েছে, বা যে কোনো ক্যান্সার হয়েছে, বা ওরাল ক্যাভিটিতে, টাঙে, টনসিলে, নোসে, নেজোফেরিংসে, ল্যারিংসে, অরোফেরিংসে, থাইরয়েডে, স্যালাইভারি গ্ল্যান্ডে, হাইপোফেরিংসে, ইসোফেগাসে। তার মানে কি, দেখো হেড নেক রিজনের ক্যান্সারগুলো মেনলি সার্ভিক্যাল রিজনে আসে। সো ইএনটির সাথে এটার ভালো একটা রিলেশন কিন্তু আছে, এবং আদার সাইড বলতে যেমন ধরো ব্রেস্ট, লাং, জিএইটি, প্রেস্টিস এই সকল জায়গা থেকেও আসতে পারে। এখন আমাদের প্যাথোজেনেসিসটা জানতে হবে। কি প্যাথোজেনেসিস? টিউবারকুলোসিসের। যে টিউবারকুলোসিসের কারণে কিভাবে লিম্ফ্যাডেনাইটিস হচ্ছে, ধরো কোনো একটা ইনফেকশন হইলো, এবং সেই ইনফেকশনটা মানে টনসিল থেকে, ধরো ফার্স্টে আমি ধরলাম টনসিল ইনফেকশন হইলো, তো টনসিল ইনফেকশন হওয়ার পরে সেটা লিম্ফেটিক্সের থ্রুতে সার্ভিক্যাল লিম্ফ নোড চালু হয়। সো যে কোনো একটা জায়গায় ইনফেকশন হয়েছে, সেখানে ওরাল ক্যাভিটি রিজনটাতে বা একটা ইনফেকশন হয়েছে, এবং সেই ইনফেকশনটা লিম্ফেটিক্সের থ্রুতে সার্ভিক্যাল লিম্ফ নোডে আসছে। আসার পরে যদি এটা ঠিকভাবে ট্রিটমেন্ট না নেওয়া হয়, পরে দেখা যাবে লিম্ফ নোডগুলো ম্যাটেড হয়ে যাবে। ম্যাটেড মানে কি, কাছাকাছি চলে আসে, এবং এখানে কেজিয়াস নেক্রোসিস হবে। কেজিয়াস নেক্রোসিস মানে কি, এই জায়গায় কেজিয়েশন হবে, একটা নেক্রোসিস হবে যেটা কেজিয়াস নেক্রোসিস, চিস লাইক নেক্রোসিস। এবং এর পরবর্তীতে এর একটা অ্যাবসেস ফরমেশন করে, যেটার নাম হচ্ছে কলার স্টাড অ্যাবসেস। আচ্ছা, এই টার্মটা বোঝার জন্য আমি একটা ছবি দেখাবো তোমাদের আগে। হ্যাঁ, ছবি দেখে পড়লে ভালো বুঝবা। দেখো, লক্ষ্য করো, নর্মালি আমরা জানি যে টিউবারকল বেসিলেই ফার্স্টে ধরো মানে লিম্ফেটিক্সের থ্রুতে বা যে কোনো উপায়ে সার্ভাইকাল লিম্ফোডকে অ্যাটাক করলো। অ্যাটাক করার ফলে আমরা জানি যে একটা ডিপ ফাঁসা থাকে, ডিপ ফাঁসার নিচ দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি সার্ভাইকাল লিম্ফ নোডগুলো, মানে সার্ভাইকাল লিম্ফ নোডগুলো থাকে ডিপ ফাঁসার নিচে। সো এই যে সার্ভাইকাল লিম্ফ নোডগুলো, এখন এর মধ্যে কি হয়, এভাবে কেজিয়াস নেক্রোসিস হইলো। হ্যাঁ, কেজিয়াস নেক্রোসিস ধরো হইলো। কেজিয়াস নেক্রোসিস হওয়ার পরে এরা ম্যাটেড হয়। আমরা বলছি যে এরা হচ্ছে যেহেতু এরা ম্যাটেড হবে মানে মিলে যাবে একটা আরেকটার সাথে। সো ম্যাটেড হওয়ার পরে, একেবারে মিলে যাওয়ার পরে, এরা ডিপ ফাঁসার সাথে এক পর্যায়ে লেগে গেল। দেখো, ডিপ ফাঁসার সাথে এক পর্যায়ে এরা লেগে গেল ম্যাটেড হয়ে, এবং আমাদের লিম্ফ নোডগুলো যখন কলেজ করবে, এই যে নেক্রোসিস, হলুদ কালার দিয়ে কেজিয়াস নেক্রোসিস। এখন দেখো, এই জায়গায় ছিল ডিপ ফাঁসা, এবং এই নেক্রোসিসটা উপর দিকে চলে গেছে, মানে ডিপ ফাঁসাকে সেট করে এভাবে উপরেও চলে গেছে এবং নিচেও আছে এক্সটেনশন। তাহলে এভাবে একটা যে কমিউনিকেটিং টাইপের একটা অ্যাবসেস তৈরি করলো। কলার, দেখো না যে শার্টের কলারে অনেকে এগুলো ইউজ করে, তো এই জিনিসটাকে আমরা বলি কলার স্টাড অ্যাবসেস। ঠিক আছে, সো এটা এক ধরনের আমরা বলি কোল্ড অ্যাবসেস, কলার স্টাড অ্যাবসেস, যেটা কোল্ড অ্যাবসেস ফরমেশন করে পরবর্তীতে, এভাবে বলা হয়। বা এর এক ধরনের কোল্ড অ্যাবসেস। কোল্ড অ্যাবসেস মানে অ্যাকচুয়ালি ইনফ্লামেশনের যে সাইন সিমটমসগুলো, যে এখানে যদি ইনফ্লামেশন হয় তাহলে সেখানে টেম্পারেচার বাড়বে, রেডনেস হবে, আর অনেক ধরনের ফিচার যেগুলো ইনফ্লামেশনের, তো সেই জিনিসগুলো এখানে থাকে না, এই জন্য এটাকে আমরা কোল্ড অ্যাবসেস বলি। ইনফ্লামেশনের কোনো সাইন থাকে না। তাহলে এরকম কয়েকটা কথা আমরা একটু মাথায় কিন্তু রাখতে পারি। তাহলে কোল্ড অ্যাবসেস, এবং আমরা যখন আসলে এই অ্যাবসেসটা ড্রেন করি, তখন অবশ্যই আমরা অ্যান্টিগ্রাভিটি অ্যাসপিরেশন করি, অর্থাৎ উপর দিক থেকে করতে হবে, নিচ দিক থেকে করা যাবে না। তাহলে নিচ দিক থেকে যদি আমি করতে চাই, তাহলে ফিস্টুলা, সাইনাস এগুলো ফরমেশনের চান্স থাকবে। এবং এই আমরা বলি যে সাইনাস ট্রাক্ট ফরমেশন, এবং এখানে আমাদের এই কলার স্টাড অ্যাবসেস, তারপর হচ্ছে ধরো কোল্ড অ্যাবসেস, এর পরবর্তীতে কিন্তু আলটিমেটলি সাইনাস ট্রাক্ট ফরমেশন হইতে পারে, সো এই জিনিসগুলো আমরা একটু জানলাম, সাইনাস ট্রাক্ট ফরমেশন, তারপরে ফিস্টুলা ফরমেশন। সো এই কথাগুলো জানলে আমরা মোটামুটি আইডিয়া নিতে পারছি। এবং এটা যেহেতু টিবির কারণ হচ্ছে, ট্রিটমেন্ট কি দিব, আমি অবশ্যই অ্যান্টিটিউবারকুলার থেরাপি তো দিব, রাইট? আচ্ছা, এরপরে আসো যে তাহলে সুপারফিশিয়াল অ্যাবসেস যদি ফরমেশন করে, তাহলে সেটা সাইনাস ফরমেশন করতে পারে, স্কিনের সাথে দেখা যাবে ওইখান দিয়ে সাইনাস ফরমেশন করে ফেলছে। ওকে, এরপর আসো যে তাহলে লোকাল ফিচার কি থাকবে, আমরা ইনলার্জ লিম্ফ নোড পাবো, টেম্পারেচার ইউজুয়ালি নর্মালি থাকে, তেমন একটা বাড়ে না, টেন্ডারনেস নন টেন্ডার থাকে, ওই যে বললাম যে ইনফ্লামেশনের তারপর কোনো সাইন সিমটমস থাকবে না, এবং ম্যাটেড লিম্ফ নোড পাই, পরস্পরের সাথে লেগে আছে, এটাকে ম্যাটেড বলি, ফার্ম থাকে, শক্ত থাকে। হ্যাঁ, এবং ইউজুয়ালি স্কিন নর্মালি থাকে, নন ফ্লাকচুয়েন্ট থাকে, অ্যাবসেস হলে কিছুটা ফ্লাকচুয়েশন হইতে পারে। আমরা পাশাপাশি আদার জায়গাগুলো একটু এক্সামিনে করে দেখব। আর আমরা পেশেন্টের কখন শুরু হয়েছিল, কিভাবে এটা প্রোগ্রেস করতেছে, পেইন আছে কিনা, সাইনাস ফরমেশন হয়েছে কি, এই জিনিসগুলো আমি এক্সামিনেশন করে দেখব। এবং টিবির যে মানে একেবারে হলমার্ক যে ফিচার্সগুলো, ওই জিনিসগুলো আমাদের প্রেজেন্ট কিন্তু আছে কিনা, এই জিনিসগুলো আমি দেখবো। কারণ আমরা জানি টিউবারকুলোসিস তো হয়েছে লিম্ফ নোডে, ঠিক আছে, ওই জায়গায় যে লোকালি কিছু প্রবলেম করতেছে, তারপরে কিছু কনস্টিটিউশনাল সিমটমস আছে, যেমন টিবিতে ওয়েট লস হয়,
তারপর হচ্ছে ফিভার হয়, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আমরা বলি, এবং রাতে ঘামে, রাইট, নাইট সোয়েটস হয়, চুলকানিও থাকতে পারে, বাট হবে এটার বাদ। ওয়েট লস, ফিভার, নাইট সোয়েটস এবং ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ফিভারটা আমরা বলবো, এবং পাস্ট হিস্ট্রি অফ টিবি আছে কিনা। আচ্ছা, এরপর আসো তাহলে ক্লিনিক্যাল ফিচার্স কি থাকবে, যে নেকে একটা সোয়েলিং আছে, এবং আমরা বলি যে ল্যাটারাল নেক সোয়েলিং, এবং লিম্ফ্যাডেনাইটিস থাকলো, এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপার জুগুলার লিম্ফ নোডকে মেইনলি এফেক্ট করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আপার জুগুলার লিম্ফ নোডগুলো বেশি এফেক্টেড হয়, এবং সেক্ষেত্রে ফার্ম মানে একটু শক্ত থাকে, নন টেন্ডার থাকে, এবং এরা একসাথে মিলিতভাবে ম্যাটেড থাকে, কাছাকাছি থাকে, এবং অ্যাবসেস ফর্মেশন করতে পারে, একটা আমরা বলি সসেজ শেপড একটা সোয়েলিং, যেটা রেডিশ পার্পল স্কিন এখানে ক্রিয়েট হতে পারে, ফ্লাকচুয়েন্ট এবং টেন্ডার থাকে, যদি অ্যাবসেস ফর্মেশন হয়ে যায় আর কি। তাহলে অ্যাবসেস ফর্মেশন হয়ে গেলে সেখানে টেন্ডার থাকতে পারে, ফ্লাকচুয়েন্ট হতে পারে, রেডিশ পার্পল স্কিন হতে পারে ওই জায়গায়। আর তার বাদে টিভিতে অ্যানোরক্সিয়া, ম্যালেইস, ওয়েট লস, এবং আরও যে বিষয়গুলো আছে ওইগুলো আছে, এবং তার বাদে আদার অর্গানে যদি এফেক্ট করে তাহলে লাং ইউরিনারি ট্র্যাক্ট এফেক্ট করলে, যেই ইউরিনারি টিভি যদি করে বা পালমোনারি টিভি করে, তাহলে সেই সিমটমসগুলো থাকবে। আমরা ইনভেস্টিগেশনে কী করবো, এটা খুব ইম্পর্টেন্ট। ইনভেস্টিগেশনে তোমার বলতে হবে যে আচ্ছা শুরুতে তো তুমি ইনিশিয়ালি কিছু ব্লাড টেস্ট করলা, তুমি টোটাল লিউকোসাইট কাউন্ট করলা, তারপর হচ্ছে তুমি আচ্ছা এখানে লিম্ফোসাইটোসিস থাকে কিন্তু, হ্যাঁ রিলেটিভ আমরা বলি লিম্ফোসাইটোসিস, লিম্ফোসাইট কাউন্ট বেশি থাকবে। তারপরে হচ্ছে আমরা অ্যানিমিয়া পাইতে পারি পেশেন্ট, যেহেতু আসলে টিবি হয়েছে অ্যানিমিয়াও হইতে পারে। আমরা ইএসআর অনেক বেশি পাবো, আমরা বলি যে স্কাই হাই বা অনেক বেশি ইএসআর রেইস হবে, হিমোগ্লোবিন করে আমি অ্যানিমিয়া পাইতে পারি। মন্টক্স টেস্ট আমরা করতে পারি, আর ভেরি ইম্পর্টেন্ট এফএনএসি কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, এফএনএসি যদি করি তাহলে আমরা এফএনএসি করে সেখান থেকে আচ্ছা এখানে আমার বলতে হবে যে অ্যাসিড ফাস্ট স্টেইন করা, যেটাকে আমরা বলি জিল নিলসেন স্টেইন, জিল নিলসন স্টেইনিং। এবং এখানে আমরা কালচার করি কি মিডিয়াতে, লোয়েনস্টেন জ্যানসেন মিডিয়া, মিডিয়াটার নাম লোয়েনস্টেন জ্যানসেন, লোয়েনস্টেইন, মাইক্রোবায়োলজিতে পড়ে আসছে রাইট, লোয়েনস্টেইন জ্যানসেন। আর এসিড ফাস্ট স্টেইন মানে হচ্ছে জিল নিলসন স্টেইনিং। এবং এখানে করলে আমরা গ্রানুলোমা, আমরা বলি যে গ্রানুলোমা, তারপর হচ্ছে ক্যাজিয়াস নেক্রোসিস, এই জিনিসগুলো তো আমরা হলমার্ক, টিবির হলমার্ক কি ক্যাজিয়াস নেক্রোসিস, হ্যাঁ ক্যাজিয়াস নেক্রোসিস, গ্রানুলোমা যেটার মধ্যে ক্যাজিয়াস নেক্রোসিস থাকবে, সেন্ট্রাল ক্যাজিয়াস নেক্রোসিস। আচ্ছা তাহলে লিম্ফ নোড বায়োপসি যদি আমরা করি তাহলে হিস্টোপ্যাথোলজি, এএফডি এবং কালচার সেগুলো বায়োপসি থেকে করতে পারি, বাট সেটা আমরা শুরুতেই বলবো না। তারপরে আমরা স্পুটাম ফর এএফডি করতে পারি, স্পুটামটা আমি কালচার করব, পাস যদি হয় অ্যাবসেস তাহলে সেটা কালচার করতে পারি। তারপরে এক্স রে, চেস্ট, আল্ট্রাসাউন্ড, নেক, এরকম বেশ কিছু কথা আছে। যদি সাইনাস ওয়াল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেখান থেকে বায়োপসি নিতে পারি, এবং আলটিমেটলি মেইন এখানে ব্লাড টেস্ট, মন্টক্স টেস্ট আমরা বলতে পারি। ব্লাড টেস্টে কী কী পাবো, এই ফাইন্ডিংসগুলো, এফএনএসির কথা আমরা বলবো, এবং স্পেশালি স্ক্রিন কালচারের কথা বলবো। এইভাবে আমরা সাজাবো, স্পুটাম করতে পারি, স্পেশালি পালমোনারি টিবির ক্ষেত্রে আমরা স্পুটামের কথা চিন্তা করি। বাট তার বাদে আমরা মেইনলি এই তিনটা কথা ফার্স্টে মনে রাখতে হবে, তার বাদে বাকি কথাগুলো পরের কথা। এবং আমরা কিভাবে যদি হয় তাহলে অ্যাবসেস হলে সেটা অ্যাসপিরেশন করা যাইতে পারে, এবং লিম্ফ নোড এক্সিশন করা লাগলে করব, এবং অ্যান্টি টিউবারকুলার থেরাপি কিন্তু আমার দিতে হবে, ওষুধ দিয়ে যে থেরাপিগুলো আছে, আমরা কি বলি কি ওষুধ, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, তারপর হচ্ছে কি কি ওষুধ আছে মনে আছে তো, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড, এভাবে যে ওষুধগুলো আছে ওই ওষুধগুলো আমরা দিব। আচ্ছা সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি আছে, সাথে জ্বর আছে, কি কি রিডি হইতে পারে, কোনো একটা ইনফেকশন বা ইনফ্লামেশন হয়েছে, এবং টিউবারকুলাস লিম্ফোডেনোপ্যাথি তো আছে, সেটা একটা রিডির মধ্যে লিম্ফোমাও হইতে পারে, এবং সেকেন্ডারি মেটাস্টেসিস হয়ে সেটাও হইতে পারে। টিবি লিম্ফোডেনোপ্যাথি হলে কি কি কমপ্লিকেশন হতে পারে, একটা হচ্ছে লিম্ফ নোডগুলো তো ম্যাটিং হবে, তারপর সাপোরেশন সেখানে হইতে পারে, পাস ফর্মেশনে অ্যাবসেস ফর্মেশন করতে পারে, কলার স্টার্ট অ্যাবসেস, কোল্ড অ্যাবসেস, এবং আমরা বলি সাইনাস স্টার্ট ফর্মেশন এরা করতে পারে, এবং আলটিমেটলি ক্যালসিফিকেশন হইতে পারে। এবং সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি এবং ওয়েট লস আসে সাথে, তাহলে কি কি ডিডি হইতে পারে, টিউবারকুলোসিস, লিম্ফোমা, লিউকেমিয়া, সেকেন্ডারি মেটাস্টেসিস, আর ইনফেকশিয়াস মোনোনিউক্লিওসিস। সো এই কয়েকটা কথা আমরা চিন্তা করতে পারি যে মেইনলি টিউবারকুলোসিস, লিম্ফোমা, লিউকেমিয়া কথাগুলো আমার মাথায় থাকতে পারে। সেকেন্ডারি মেটাস্টেসিস হইতে পারে কোনো অন্য জায়গায় ক্যান্সার হয়েছে, সেটা এখানে আসছে সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি করছে, এবং তারপর ইনফেকশিয়াস মোনোনিউক্লিওসিস এটা একটা ডিডিতে আমরা রাখতে কিন্তু পারি।